শুভেচ্ছা। বাঙালিয়ানা শানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। বিভিন্ন রাজনৈতিক মামলায় এখনও জেল খাটছেন অর্ধশতাধিক সাংবাদিক। দায়িত্ব পালনের অপরাধে ফাঁসানো হয়েছে মানবতাবিরোধী মামলাতেও। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের অন্যতম ব্যস্ত সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজই দেখবেন প্রতিবেদনটির তৃতীয় পর্ব। ন্যাটোতে ভাঙনের সুর। জার্মানি থেকে মার্কিন সেনা সরানোর ঘটনায় আরও স্পষ্ট সামরিক জোটটির ফাটল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের ওপর নানা প্রকার নিপীড়ন ও মামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা এই অচল অবস্থা কাটাতে এবং মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময়ে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় 5 শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় অর্ধশত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে 13 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং 168 জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রেস ক্লাবের 7 শতাধিক সাংবাদিকদের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির অভিযোগও উঠেছে। ফ্রন্টের সদস্য সচিব শেখ জামাল জানান, মিথ্যা মামলায় যেসব সাংবাদিকরা কারাগারে আছেন তারা কেউই ভালো নেই, তারা ভীষণ অসুস্থ। তিনি অভিযোগ করেন, কারাগারে তাদের জন্য উপযুক্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা নেই। কেমিক্যাল মিশ্রিত খাবার দেয়া হয়। যারা কারাগার থেকে বের হচ্ছেন তাদের ব্লাড, ইউরিন, কিডনি, লিভারের সমস্যা দেখা দিচ্ছে। আমি নিজেও মিথ্যা মামলায় কারাবরণ করে এই ধরনের রোগের সম্মুখীন হয়েছি। যারা কারাগারে যায় তারা অসুস্থ হয়ে ফিরে আসছেন। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সহ আরও অনেকে শারীরিকভাবে অসুস্থ এবং তাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 32 জন জ্যেষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের কারণে অনেক ক্ষেত্রে আদালত থেকে জামিন পেলেও তাদের কারামুক্তি দীর্ঘায়িত হচ্ছে। যদিও ইতোমধ্যে শওকত মাহমুদ, মঞ্জুরুল আলম পান্না, শেখ জামাল ও আনিস আলমগীর সহ কয়েকজন সাংবাদিক কারামুক্ত হয়েছেন। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সেবাদানের মানের চিত্রও। মফস্বল থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া টেস্টগুলো 2 সপ্তাহ আগের। আমাদের রোগী ভর্তি হয়ে বেডে যাওয়ার পর চিকিৎসক এসে তাকে বলেন, ওই টেস্টগুলো চলবে না, আবার টেস্ট করতে হবে। সবগুলোই হাসপাতালে হয়, কিন্তু 2-1টা টেস্ট হাসপাতালে করালে রিপোর্ট পেতে দেরি হয়ে যাবে। দ্রুত করতে হলে বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে হবে। অপারেশন নির্ভর করছে কত তাড়াতাড়ি রিপোর্টগুলো হাতে আসছে তার উপর। সুতরাং বিন্দুমাত্র দেরি না করে টেস্টগুলোর জন্য বেরিয়ে পড়লেন আমাদের রোগী। অসুস্থ, পেটে ব্যথা এবং অভুক্ত। টেস্টের জন্য টাকা জমা দেওয়ার লাইন আউটডোরে 5 নম্বর কাউন্টারে। লম্বা লাইন। 1200 টাকা জমা দিয়ে রক্তের 7 রকমের টেস্ট করতে দিলেন। তারপর চলে গেলেন হাসপাতালের বাইরে রাস্তার ওপারে থাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ঢুকতেই হাতের বামে পরপর 6-7টি কাউন্টার। শেষ দুটো কাউন্টারের সামনে 2-1 করে লোক দাঁড়ানো। সেখানে গিয়ে কাউন্টারের ওপাশে বসা সেবা প্রদানকারী ব্যক্তিকে আমাদের রোগীর টেস্ট করাতে চান জানালে প্রথমবার কথার কোনো জবাব দিলেন না সেবা প্রদানকারী। দ্বিতীয়বারও কোনো সাড়া দিলেন না তিনি। তারপর উঠে গেলেন কোথায় যেন।
পাশের জনকে টেস্টের কথা বললে তিনি বললেন ১ নম্বর কাউন্টারে যাওয়ার জন্য। অগত্যা ১ নম্বর কাউন্টারে গেলেন আমাদের রোগী। সেখানে তখন একজন সেবাগ্রহীতা সেবা নিচ্ছেন। তার পেছনে দাঁড়ালেন তিনি। চোখ বুলিয়ে প্রতিটি কাউন্টারের সেবাদাতার মুখের দিকে তাকালেন আমাদের রোগী। দেখলেন কারো মুখে কোনো হাসি নেই। কোনো সেবাদাতা কোনো সেবাগ্রহীতার সঙ্গে হাসি মুখে কথা বলেন না, বলছেন না। ব্যাপারটা ভীতিকর। কুষ্টিয়ার পপুলার থেকে তিনি আল্ট্রাসোনোগ্রাম করিয়েছিলেন ১,৬০০ টাকায়, কিন্তু এখানে আল্ট্রাসোনোগ্রামের জন্য ২,০০০ টাকা দিতে হলো, আর অ্যামাইলেজ লাইপেজের জন্য ১,৪০০ টাকা জমা দিলেন। তারপর চলে গেলেন ৩য় তলায়। আল্ট্রাসোনোগ্রাফির কামরার সামনে সিরিয়াল তৈরি করা নারীর বয়স হবে সর্বোচ্চ ২৫। এই বয়সে মেয়েরা অন্তত হাসি খুশি হয়, কিন্তু এর মুখে কোনো হাসি নেই। তার সামনে গিয়ে দাঁড়াতেই খুব রূঢ়ভাবে বললেন, কি চাই? রোগী বললেন, আল্ট্রাসোনোগ্রাম করাতে চাই। আগের কাগজপত্র আছে? আছে তো। কই সেগুলো? হাসপাতালে রেখে এসেছি। মনে হলো বেশ রেগে গেলেন মেয়েটি। ওগুলো সঙ্গে না এনে হাসপাতালে কেন রেখে এসেছেন? যান নিয়ে আসুন। প্রস্রাবের চাপ না থাকলে আল্ট্রাসোনোগ্রাম হবে না। তার কথা শুনে আতঙ্কিত হওয়ার দশা আমাদের রোগীর। ছোট ভাইকে সঙ্গে নিয়ে আবার তিনি নিচে নামলেন। তাকে সোহরাওয়ার্দীতে পাঠিয়ে দিলেন আগের কাগজ আনার জন্য। পানি কিনে পেট ভরাতে লাগলেন প্রস্রাবের চাপ বাড়ানোর জন্য, কারণ আবার তিনি ধমক খেতে চান না কারো। যুক্তরাষ্ট্র জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে সেটি অনুমিত বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ন্যাটো বলেছে তাদের এই বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে। ওয়াশিংটনের এই পদক্ষেপটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের সমালোচনা করার পর। কারণ তিনি বলেছিলেন চলমান যুদ্ধে ইরানের আলোচকদের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই ন্যাটোর বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নিতে বা দখল করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এই টানাপোড়েন অনেক বেশি বেড়েছে। গত বছর ওয়াশিংটন রোমানিয়ায় তাদের সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতির কেন্দ্র ইউরোপ থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞরা মনে করেন ইরান যুদ্ধ শুরুর পর ন্যাটো তার ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে। যুদ্ধের শুরু থেকে ট্রাম্পের অভিযোগ ন্যাটো সদস্যরা তাকে প্রয়োজনীয় সহায়তা করছে। স্পেনের মতো ন্যাটো সদস্য তো রীতিমতো ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের ঘাঁটি এমনকি আকাশসীমাও ব্যবহার করতে দিচ্ছে না। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর ওপর তীব্র আক্রমণ চালিয়েছেন। তার অভিযোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রচেষ্টায় মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহযোগিতা করছে না এবং তারা বিশ্বাসঘাতকতা করছে। এরপরেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। তবে ২.৫ ঘণ্টার সেই রুদ্ধদ্বার বৈঠক মোটেও সুখকর হয়নি। ইউরোপীয় একজন কর্মকর্তা এই বৈঠককে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করে বলেন, পুরো সময় জুড়ে ট্রাম্প কেবল অপমানজনক মন্তব্য করেছেন এবং নানা হুমকি দিয়েছেন। বৈঠকের পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ক্যাপিটাল লেটারে লেখেন, আমাদের যখন প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে আছে? ওই বড় অকেজো বরফের টুকরোটি? তেসরা মে শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন। নিজের ছেলেকে দেশের জন্য কোরবানি করা এই মহান নারী কালক্রমে হয়ে উঠেছিলেন পুরো দেশের আম্মা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে ছড়িয়ে দিয়েছিলেন এই বাংলার পথে প্রান্তরে। এই মহান নারীকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই শ্রমিক। ৩রা মে সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে সিলেট শহর থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই 2 গাড়ির চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবস 3রা মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে 180টি কোম্পানির শেয়ারের দর, কমেছে গতদিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স 21.48 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5265 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 2.45 পয়েন্ট কমে 1050 পয়েন্ট এবং ডিএস30 সূচক 1.88 পয়েন্ট বেড়ে 2018 পয়েন্টে অবস্থান করছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। লা লিগার 34তম রাউন্ডে অসাসুনাকে 2-1 ব্যবধানে হারিয়ে 29তম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। 2 মে শনিবার রাতে স্তাদিও এল সাদারে অনুষ্ঠিত ম্যাচে অসাসুনাকে তাদেরই মাঠে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 62 মিনিটে ফেরান তোরেসের গোলে লিড নেয় বার্সেলোনা। তবে ম্যাচের 70 মিনিটে রাউল গার্সিয়ার গোলে সমতায় ফেরে ওসাসুনা। খেলার শেষ দিকে 81 মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। এই জয়ের ফলে 33 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন 85। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ 1 ম্যাচ কম খেলে 74 পয়েন্ট নিয়ে 11 পয়েন্ট পিছিয়ে আছে। 3রা মে রিয়াল মাদ্রিদ যদি এম্পানিওলের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়, অর্থাৎ ম্যাচটি ড্র হয় বা রিয়াল হেরে যায়, তবে আজই আনুষ্ঠানিকভাবে লা লিগা চ্যাম্পিয়ন ঘোষিত হবে বার্সেলোনা। বাঙালিয়ানার সান্ধ্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।